যদি মানুষ তোমার সম্পর্কে সবকিছু জানত, তাহলে কি তারা তোমার কোনো উপকার করবে? তুমি কি কখনো ভেবে দেখেছ কেন? চাণক্য বলেছিলেন গুপ্তাম রাক্ষেত, যার অর্থ তোমার চিন্তাভাবনা, তোমার গোপন কথা, তোমার দুঃখ এবং তোমার উদ্দেশ্য গোপন রাখা উচিত। কারণ পৃথিবী প্রতিটি হাসি মুখের আড়ালে তোমার দুর্বলতা খুঁজছে। যতক্ষণ তুমি চুপ থাকো, মানুষ তোমাকে শক্তিশালী মনে করে। কিন্তু যেদিন তুমি তোমার দুর্বলতা প্রকাশ করো, সেদিন তোমার শক্তিও দুর্বল দেখাতে শুরু করে। একবার এক যুবক আমাকে বলল, বাবা, আমি সবকিছু ভাগ করেনি, এটাই সম্পর্কের ভিত্তি। আমি হেসে জিজ্ঞাসা করলাম, যখন সেই সম্পর্ক ভেঙে যায়, তখন তোমার সবচেয়ে গভীর গোপন কথা কার কাছে ছিল? সে চুপ করে গেল। এবার ভাবো, তোমার সাথেও কি এমন কিছু ঘটেছে? আজ আমি তোমাকে একটি গল্প বলবো। এটি বীর নামের একটি ছেলের কথা। বীর দেখতে সরল ছিল, কিন্তু খুব দয়ালু ছিল। তার সবচেয়ে বড় গুণ ছিল সহজেই মানুষকে বিশ্বাস করার ক্ষমতা। একদিন সে তার সবচেয়ে ভালো কলেজ বন্ধুকে তার সমস্ত কষ্ট জানিয়ে দিত। আমি রাতে ঘুমাতে পারি না। বাবার মৃত্যুর শোক এখনও আমাকে তাড়া করে বেড়ায়। আমি যখন একা থাকি, তখন আমার ভয় লাগে। বন্ধুটি বলল, ভাই, তুমি আমাকে সবকিছু বলতে পারো, আমি তোমার সত্যিকারের বন্ধু। কিন্তু কয়েক সপ্তাহ পরে সেই একই বন্ধু কলেজের একটি পার্টিতে বীরকে উপহাস করছিল। সে লোকেদের বলছিল যে এই ছেলেটি ভেতরে ভেতরে এত ভেঙে পড়েছে। তুমি কিভাবে তার মুখোমুখি হতে পারো? কল্পনা করো, সেই বন্ধুটি ছিল, এবং বীরও ছিল তার সত্যের জন্য লজ্জিত। পরের দিন সে কারোর সাথে কথা বলেনি এবং ধীরে ধীরে নিজের মধ্যে লুকিয়ে পড়েছিল। এখন ভাবো, তুমি কি কখনো কাউকে এতটা বিশ্বাস করেছ যে পরে তুমি অনুতপ্ত হয়েছ? এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সেই নয় যে সবচেয়ে বেশি কথা বলে, বরং সেই যে সবচেয়ে কম লোকের সাথে সবচেয়ে গভীর গোপন কথা ভাগ করে নেয়। বীর কয়েকদিন চুপ করে রইল। সে ক্লাসের পেছনে বসে রইল। তার চোখের নিচে কালো দাগ তৈরি হতে লাগল। সে আর আগের বীর নেই। কিন্তু একদিন সে লাইব্রেরিতে বসেছিল। তার সামনে একটি পুরনো বই খোলা ছিল। সে একটি পৃষ্ঠা উল্টে দেখল এবং তাতে লেখা ছিল, এখন বিশ্বসেতা পুত্রাকে বিশ্বাস করো না, এমনকি তোমার নিজের ছেলেকেও নয়। বীর হতবাক হয়ে গেলেন। এটা কি রসকিতা? তিনি পড়লেন, না বিশ্বসেতা পুত্রা আপি, না পত্নী চিরাজীবিনী কুতা, সখা বিশ্ব মৃত্যু, কাল হি রাজা করতি, না পুত্র পর, স্ত্রী পর, নরবন্ধু পর, কারণ মৃত্যুর সময় এগুলো কোনো কাজে আসে না। আর কেনই বা তাদের কথার উপর পূর্ণ আস্থা রাখা উচিত, যারা শেষ পর্যন্ত তোমার সাথে থাকবে না? বীর থেমে গেলেন। তিনি বুঝতে পারলেন যে আত্মসমর্পণের সীমা থাকতে হবে। তিনি পৃষ্ঠা উল্টাতে লাগলেন। প্রতিটি পদ যেন তার জীবনকে পিছনে ধরে রাখা আয়না। এখন ভাবুন, আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যেখানে কারো কথা আপনাকে আপনার আসল সত্তার মুখোমুখি করেছে? কোনো বই, কোনো বাক্য বা কোনো প্রবীণের উচ্চারিত একটি ছোট্ট বাক্য কি আপনার মধ্যে গভীর কিছু পরিবর্তন করেছে? চাণক্য লিখেছেন, সন্তোত্থতা সুখ উৎপন্নাম, তৃপ্তি থেকে সুখের উৎপত্তি হয়। কিন্তু আজ আমরা কি করি? আমরা প্রতিটি দুঃখ, প্রতিটি লোভ, প্রতিটি দ্বন্দ্ব অন্য কাউকে দায়ী করি। এবং তারপর যখন একই লোকেরা আমাদের ভেঙে দেয়, তখন আমাদের মনে হয় যেন আমাদের পৃথিবী শেষ হয়ে গেছে। কিন্তু সত্য হল, আমরা নিজেরাই আমাদের আত্মার চাবি অন্য কারো হাতে তুলে দিয়েছিলাম। সেই রাতে বীর বাড়ি ফিরে আসেন। তিনি সেই বন্ধুকে ক্ষমা করেননি। সমস্যা, তারপর আমরা নিজেরাই আমাদের দুঃখের নাটক করি। এবার ভাবুন, আপনি কি কখনো কাউকে আপনার নিজের গোপন কথা বলেছিলেন এবং পরে একই জিনিস আপনার বিরুদ্ধে ব্যবহার করা হয়েছিল? বীর এখন চুপ থাকতে শিখেছে। সে এখন সবকিছু নিজের মধ্যেই রেখে দিয়েছে। কিন্তু এমন নয় যে সে একা হয়ে গিয়েছিল, বরং এখন সে নিজের সাথে সংযুক্ত হয়ে গেছে। দ্বিতীয় নীতি, অতীতে জড়িয়ে পড়ো না। তুমি কি বলেছিলে? বারবার অতীতে যাওয়া, একই যন্ত্রণাকে পুনরুজ্জীবিত করা, বারবার নিজের ক্ষত আঁচড়ানো, এটি আত্মধ্বংস। তুমি কেন বলেছিলে? কারণ যখন এগিয়ে যাওয়ার পরিবর্তে আমরা কেন এটি ঘটেছে, কিভাবে এটি ঘটেছে, কে এটি করেছে, তখন আমরা আমাদের জীবনকে নষ্ট করি। আজ কিভাবে এটি গ্রহণ করবেন? যারা আপনাকে ভেঙে দিয়েছে তাদের সকলকে ক্ষমা করে দিন, কিন্তু তাদের জীবনে আবার আসতে দেবেন না। বীর সেই বন্ধুর ওপর প্রতিশোধ নেননি, তিনি কেবল স্মৃতি দিয়ে তাদের প্রতিস্থাপন করেছিলেন। তৃতীয় নীতি, বিদ্যা বিবাদ আয়ে ধনম মাদায়।
জ্ঞানের উদ্দেশ্য বিরোধ হওয়া উচিত নয় এবং সম্পদের উদ্দেশ্য অহংকার হওয়া উচিত নয়। তিনি কি বলেছিলেন? জ্ঞান এবং সম্পদ এই দুটি শক্তি হয় একজন ব্যক্তিকে মহান করে তোলে অথবা অহংকারী করে তোলে। কেন তিনি এটি বলেছিলেন? কারণ যখন কেউ শেখার পরে অন্যদের অবজ্ঞা করতে শুরু করে অথবা অর্থ উপার্জনের পরে অন্যদের অবজ্ঞা করতে শুরু করে, তখন তাদের পতন নিশ্চিত। আজ কিভাবে এটি গ্রহণ করবেন? আপনার জ্ঞান দিয়ে কাউকে ভয় দেখাবেন না, আপনার অর্থ দিয়ে কাউকে বিব্রত করবেন না। বীর এখন তার কথা কমিয়ে দিয়েছিলেন, তিনি কেবল শুনেছিলেন, এবং যখন তিনি কথা বলতেন তখন তার কথায় অহংকার প্রকাশ পায়নি। চতুর্থ নীতি, শত্রু চ মিত্র ভেষেন। শত্রু প্রায়শই বন্ধুর ছদ্মবেশ ধারণ করে। তিনি কি বলেছিলেন? পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি হল সেই ব্যক্তি যে আপনাকে নিয়ে হাসে। কেন সে এটা বলল? কারণ আসল শত্রু সে নয় যে তোমার সামনে রেগে যায়, বরং সে যে তোমার পেছন থেকে আক্রমণ করে। আজ কিভাবে এটা গ্রহণ করবেন? প্রতিটি হাসিমুখ বিশ্বাসযোগ্য নয়। তুমি যাকে বলো প্রতিটি ভাই তোমার নয়। এখন বীর কেবল সাবধানে বিবেচনা করার পরেই কথা বলেছিল। সে নিজের চারপাশে নীরবতার একটি প্রতিরক্ষামূলক বৃত্ত তৈরি করেছিল, শুধুমাত্র সত্যিকার অর্থে যোগ্য ব্যক্তিদেরই জায়গা দেওয়ার অনুমতি দিয়েছিল। এখন ভাবো, তোমার জীবনে কি কখনো এমন কেউ এসেছে যে তোমার হয়ে ওঠে এবং তারপর তোমার সবচেয়ে বড় ক্ষত সৃষ্টি করে? পঞ্চম নীতি, কালে কালম পশ্যতি। জ্ঞানী ব্যক্তি সেই ব্যক্তি যে সময়কে চেনে। সে কি বলেছিল? যে সময়ের স্পন্দন বোঝে সে সর্বদা জয়ী হয়। সে কেন বলেছিল? কারণ যে সময়ের আগে কথা বলে সে তর্ক হয়ে ওঠে, আর যে সঠিক সময় চুপ থাকতে জানে না সে হেরে যায়। আজ কিভাবে গ্রহণ করবেন? সঠিক সময় না আসা পর্যন্ত তোমার উদ্দেশ্য এবং পরিকল্পনা গোপন রাখুন। বীর আর কাউকে বলেনি যে সে কি হতে চলেছে। সে তার কঠোর পরিশ্রম নিজের কাছে রেখেছিল, এবং যখন তার প্রথম চাকরির চিঠি এসেছিল তখন সবাই অবাক হয়েছিল এবং সে হাসছিল। ষষ্ঠ নীতি, শতম প্রজ্ঞা ন শোভতে। ধৈর্য ছাড়া সত্য সুন্দর হয় না। তিনি কি বলেছিলেন? যদি একজন সত্যিকারের মানুষ অধৈর্য হয়ে ওঠে তাহলে তার সত্য বোঝা হয়ে ওঠে। কেন তিনি এটি বলেছিলেন? কারণ প্রতিটি সত্যিকারের হৃদয় আঘাত পায়, কিন্তু যদি সে আরও কিছুক্ষণ ধরে রাখে তাহলে সে জিতবে। আজ এটি কিভাবে গ্রহণ করবেন? আজকের পৃথিবীতে যখন সবাই মিথ্যা ভান করে, যে সত্য কথা বলে সে বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু সেই একাকিত্বই ভবিষ্যতে শক্তি হয়ে ওঠে। বীর একা থাকতে শেখেনি, বরং সে নিজেকে একাকিত্বে খুঁজে পেতে শিখেছে। সপ্তম নীতি, নৃপস্য নাভ্য সেবম। রাজার চেয়ে নিজের সেবা বেশি করো। তিনি কি বলেছিলেন? যে নিজেকে শাসন করতে পারে না সে পৃথিবীকে শাসন করতে পারে না। কেন তিনি এটি বলেছিলেন? কারণ আত্মনিয়ন্ত্রণই সবচেয়ে বড় শক্তি। আজ কিভাবে গ্রহণ করবেন? তার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা, তার রাগ নিয়ন্ত্রণ করা এবং তার ভয় বোঝা, এটিই আসল শক্তি। বীর কম ফোন তুলতে শুরু করেছিলেন। মানুষের ভাই এবং ভাই মেসেজগুলি অলক্ষিত থাকত, কারণ সে এখন তার অভ্যন্তরীণ শান্তি কেড়ে নেওয়া সমস্ত কিছু সরিয়ে ফেলছিল। এখন ভাবুন, আপনারও কি এমন পরিবর্তনের প্রয়োজন? বীরের মতো নিজের দায়িত্ব নেওয়ার সময় কি আসেনি? জীবন সবসময় আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় না, কিন্তু আপনি এখনও নিজেকে নতুন করে তৈরি করতে পারেন। প্রায় 6 মাস কেটে গেছে। বীর এখন চুপ ছিল, কিন্তু সে ভেঙে পড়েনি। সে পড়াশোনা, ধ্যান, বই এবং চাণক্য নীতির শিক্ষায় নিজেকে ডুবিয়ে রেখেছিল। কিন্তু জীবন সবসময় এটি বাইরে থেকে ভাঙে না, মাঝে মাঝে এটি ভেতর থেকে পিছলে যায়। একদিন সন্ধ্যায় সূর্য অস্ত যাওয়ার সময় বীর তার বারান্দায় একা বসেছিল। তার মোবাইল ফোনে একটি ফোন আসে। সে নামটি দেখতে পায়, মা। সে উত্তর দেয়, বাবা, তোমার বাবা হাসপাতালে আছেন। তার কণ্ঠস্বর কেঁপে ওঠে। কেন? কি হয়েছে? তার গলা শুকিয়ে যায়। তার হার্ট অ্যাটাক হয়েছে। ডাক্তার বলছেন তাড়াতাড়ি আসতে। বীর এক মুহূর্তের জন্য চুপ করে রইল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন প্রাণ তার শরীর থেকে বেরিয়ে গেছে। তার মন অসাড় হয়ে গেল। যে বাবাকে সে কখনো পুরোপুরি বুঝতে পারেনি, যার ওপর সে গত 2 বছর ধরে রাগ করেছিল, আজ তাকে হারানোর ভয় তার সমস্ত অহংকার ভেঙে ফেলেছে। এখন ভাবুন, আপনি কি কখনো কারোর ওপর এত রাগ করেছেন যে আপনার ভালোবাসা প্রকাশ করার সময় পাননি? আপনার কি এমন কেউ আছে যাকে আপনি আজও প্রকাশ করতে পারেননি? আমি তোমাকে ভালোবাসি। তারপর তিনি হাসপাতালে ছুটে গেলেন। তার বাবা অজ্ঞান হয়ে গেলেন। মেশিনের বিপ, অক্সিজেন মাস্ক এবং তার মায়ের অশ্রুসিক্ত চোখ। সে তার বাবার হাত ধরে মৃদুস্বরে বলল, বাবা, আমাকে ক্ষমা করে দাও। আমি কখনো তোমার সাথে খোলাখুলি কথা বলিনি। তুমি সবসময় চুপ থাকতে, আর আমি ভেবেছিলাম তুমি চলে গেছো। কিন্তু আজ সে বুঝতে পারল যে নীরবতাও এমন একটি ভাষা যার মাধ্যমে একজন বাবা তার ভালোবাসা প্রকাশ করেন। তার চোখ থেকে জল ঝরতে লাগল। ঘরটি নীরব। তার মা আর কাঁদছিলেন না।
তিনি কেবল শুনছিলেন, এবং তারপর তার বাবার আঙুল মৃদুভাবে নড়ে উঠল। তার চোখ খুলল না, কিন্তু বীরের মনে হল যেন সেই স্পর্শে কোনো উত্তর আছে। সেই রাতে বীর হাসপাতালের চেয়ারে বসেছিল। সে আবার চাণক্যের নীতি খুলল। মাতৃদেব ভাবা, পিতৃদেব ভাবা। মনে হয়েছিল যেন এই শব্দগুলি কেবল বইয়ে লেখা নেই, এগুলি তার জীবনের মাটিতে বেড়ে উঠেছে। সে বুঝতে পেরেছিল যে পৃথিবী জয় করার আগে পরিবারের মধ্যে সম্পর্কগুলি বোঝা গুরুত্বপূর্ণ। এখন একবার ভেবে দেখো, কাউকে হারানোর আগে তুমি কি পুরোপুরি বুঝতে পেরেছিলে? তুমি কি কখনো তোমার পরিবারের সদস্যদের থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছিলে কারণ তুমি মনে করেছিলে তারা তোমাকে বোঝে না? কিন্তু হয়তো তারা সবসময় যা সঠিক মনে করত তাই করত, নীরব থেকে, ধৈর্য ধরে এবং ক্লান্ত অবস্থায়ও তোমার পাশে দাঁড়িয়ে। পরের দিন সকালে বীরের বাবার অবস্থা কিছুটা উন্নত হয়েছিল। ডাক্তার বললেন বিপদ কেটে গেছে। বীর সেখানে বসে ভাবছিল যে সে কি তার বাবাকে হারিয়েছে, তাহলে কি সেই সব প্রবাদ এবং বইয়ের কোনো অর্থ থাকবে? কারণ যতক্ষণ সম্পর্ক অসম্পূর্ণ থাকে ততক্ষণ কোনো জ্ঞানই তোমাকে সম্পূর্ণ করতে পারবে না। এখন ভাবো, তোমার জীবনে এমন কেউ আছে কি যার সাথে তুমি কথা বলা বন্ধ করতে পারোনি, কিন্তু আজ তুমি কয়েক মাস ধরে কথা বলোনি? যদি তাই হয় তাহলে আজই থামো এবং সেই ব্যক্তিকে একটি বার্তা পাঠাও, অথবা অন্তত তোমার হৃদয়ে তাদের ক্ষমা করো, কারণ জীবন তোমাকে সবসময় সুযোগ দেয় না। বীর সম্পূর্ণ বদলে গিয়েছিল। তার ভেতরের বিশৃঙ্খলা শান্ত হয়ে গিয়েছিল। এখন সে কেবল প্রবাদই বলেনি, সে তাদের সাথেই বাস করত। এখন গল্পটি এমন এক মোড়ের দিকে এগোবে যেখানে বীর তার অভিজ্ঞতা ব্যবহার করে অন্যদের সাহায্য করতে শুরু করেছিল। এরপর আমরা আজকের পৃথিবীতে সম্পর্ক, কেরিয়ার এবং আত্ম উন্নয়নে চাণক্য নীতি কীভাবে বাঁচতে হয় তা অন্বেষণ করব। বীর বাইরে থেকে শান্ত ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা বদলে গেছে। সে আর বইয়ের দিকে ছুটছিল না, সারাদিন আর ফোনের দিকে তাকিয়ে থাকত না, লাইক আর ফলোয়ার গণনা করত না। ঘুমের গভীরে সে খুশি ছিল। ধীরে ধীরে সে তার জীবনকে আবার এক করে ফেলল, কিন্তু এবার ধুমধামের সাথে নয়, সরলতার সাথে। একদিন বীর কলেজের এক বন্ধুকে দেখতে পেল। সে সারাদিন গল্প পোস্ট করছিল, ঘষাঘষি, ব্যস্ততা, ঘুম নেই, শুধু লক্ষ্য। বীর কাছে গিয়ে বলল, চেষ্টা করো, যখন তুমি ক্লান্ত তোমার এই ফলোয়াররা কি তোমাকে ঘুমোতে দেবে? সে হেসে উঠল, কিন্তু বীরের চোখে এমন একটা গভীরতা ছিল যা মজা করছিল না। এবার ভেবে দেখো, তুমি কি কখনো এই ভান করার বোঝা বহন করো? তুমি কি কখনো সারাদিন মানুষের কাছে ভান করে থাকো যে সবকিছু ঠিক আছে, যখন তোমার মনের একটা কোণ ভেতরে ভেঙে পড়ছে? একটা শিক্ষা, সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব, শান্তির কাছাকাছি। চাণক্য বলেছিলেন, প্রকৃতি স্বভাব ও নাতিয়াজ্য। প্রকৃতি বদলাও না, বুঝতে পারো। আজ আমরা আমাদের স্বভাব ভুলে গেছি। আমরা ক্যামেরার জন্য হাসি, আমরা অন্যদের প্রশংসার জন্য লিখি, কিন্তু বীর সবকিছু পেছনে ফেলে এসেছিল। সে তার ফোনটি রেখে প্রথমবারের মতো একটি পুরানো ডায়েরিতে লিখেছিল, আজকের বাতাস খুব হালকা, হয়তো সেই কারণেই আমি একটু ভারী হলেও হাসতে পারি। আমি তাই। লক্ষ্য গুরুত্বপূর্ণ, কিন্তু সচেতন থাকাই বীর তার ক্যারিয়ার সম্পর্কে সবচেয়ে বড় শিক্ষা। কাজের পিছনে ছুটবেন না, এত ভালো হয়ে উঠুন যে কাজ আপনাকে তাড়া করে। সে ভোর 5টায় ঘুম থেকে উঠতে শুরু করে, সারাদিন পড়াশোনা এবং শেখা শুরু করে, তার শরীরের যত্ন নেয়। কিন্তু সে একটা জিনিস শিখেছে, যতক্ষণ না তুমি নিজেকে হারিয়ে ফেলো ততক্ষণ কাজ ফল দেয় না। চাণক্য বলেন, চরম নাতি ভালোবাসা এবং দুঃখ নিজের প্রতি অতিরিক্ত আসক্তি ও ধ্বংস ডেকে আনতে পারে, এবং আজকের সময়ে আমাদের নিজস্ব লক্ষ্যগুলি আমাদের দাস করে তুলেছে। এখন ভাবুন, আপনার কি কোনো লক্ষ্য আছে, নাকি আপনি কেবল সেই লক্ষ্যে ক্লান্ত? আপনি কি সত্যিই বেঁচে আছেন, নাকি কেবল পালিয়ে যাচ্ছেন? তৃতীয় পাঠ, সম্পর্কগুলি প্রদর্শনের মাধ্যমে তৈরি হয় না, ধ্যানের মাধ্যমে। বীর একদিন তার মাকে দেখেছিল। তিনি রুটি বানাচ্ছিলেন এবং একা গুনগুন করছিলেন। তিনি মাকে জিজ্ঞাসা করলেন, আপনি কারো সাথে কথা বলতে চান না? মা হাসলেন, যারা কথা বলছেন তারা সবাই ফোনে ব্যস্ত ছেলে, এখন আমি রুটির সাথে কথা বলবো।
বীর চুপ করে রইল। সে ঠিক সেই দিনই সিদ্ধান্ত নিল, এখন প্রতি রাতে সে তার মায়ের কাছে বসবে, মোবাইল ছাড়াই, এবং কেবল শুনবে। এখন ভাবুন, আপনার বাড়িতে কি এমন কেউ আছে যে তুমি শুধু চুপ করে আছো কারণ তোমার কাছে সময় নেই? তুমি কি কখনো কাউকে বলেছ মাত্র 2 মিনিট, আর তারপর তুমি কখনো সেই 2 মিনিট সময় দাওনি? চতুর্থ পাঠ, মানসিক ক্লান্তির প্রতিকার। মীন রাশি এবং একাকিত্ব আজকের সময়ের সবচেয়ে বড় রোগ, সব সময় চিন্তা করা। বীর এখন প্রতিদিন সকালে 10 মিনিট একা বসে থাকতে শুরু করে। যদি তুমি নিজের কাছে হেরে যাও তাহলে জয়ের কোনো মূল্য নেই। আমি তোমাকে আগেই বলেছি, শুধু তাদের কথা শুনো না, তাদের তোমার ভেতরে বাস করতে দাও। যদি এই কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছায়, যদি কোথাও তোমার মনে হয় যে হ্যাঁ, এটা আমার গল্প, তাহলে দয়া করে এটি এমন কাউকে পাঠাও যার আজ সম্ভবত এটি সবচেয়ে বেশি প্রয়োজন। সাবস্ক্রাইব করে শুধু চ্যানেলটিকে নয়, বরং নিজেকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দাও, এবং মন্তব্যে শুধু এটি লেখো, আমি এখন নিজের সাথে সংযুক্ত হয়েছি। এটি শেষ নয়, বরং শুরু। বীর একটা পুরনো স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল। দূরে কোথাও থেকে বাচ্চাদের হাসির শব্দ ভেসে এলো, যেন সময়টা উল্টো দিকে ঘুরিয়ে গেছে। সে থামল, ছাতাটা বন্ধ করে দিল, আর বৃষ্টি তার উপর পড়তে দিল। তার চোখে একটা ফোঁটা পড়ল। মনে হলো যেন বৃষ্টি নয়, বরং তার ভেতরে জমে থাকা প্রশ্নের উত্তর। কতদিন ধরে আমরা বলছি আমরা ভালো আছি, অথচ ভেতরে একটা শব্দ আছে যা কেউ শুনতে পাচ্ছে না। এখন বীর অন্যদের কথা শুনতে শুরু করেছে। একদিন কলেজের লাইব্রেরিতে একটি ছেলে এসে তার পাশে বসল। তার মুখে হাসি, কিন্তু তার চোখ ক্লান্ত। বীর মৃদুস্বরে জিজ্ঞাসা করল, সব ঠিক আছে তো? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ, সব ঠিক আছে। বীর হেসে বলল, এই দুটি শব্দ সবসময় নীরব থাকে, ব্যথা লুকিয়ে রাখে। ছেলেটির চোখ অশ্রুতে ভরে গেল। সে মাথা নিচু করে বলল, আমি খুব ক্লান্ত, আমাকে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে, বাড়িতে, কলেজে এবং বন্ধুদের মধ্যে। আমি নিজের কাছে অপরিচিত হয়ে গেছি। এবার ভাবুন তো, আপনি কি কখনো নিজেকে হারিয়ে ফেলছেন বলে মনে হয়েছে? অন্যদের প্রত্যাশা পূরণ করার সময় আপনি কি কখনো আয়নায় নিজেকে হারিয়ে ফেলেছেন? বীর সেদিন চুপচাপ বসেছিল। এই কারণেই বীর এই জিনিসগুলি শিখেছে যা চাণক্য বছরের পর বছর ধরে শিখেছে। বীরের গল্প শেষ, কিন্তু এখন তোমার গল্প শুরু। এখন চুপ করেও অনেক কিছু বলতে শিখো। এখন কম কথা বলেও জীবনকে পূর্ণভাবে বাঁচতে শিখো। এখন সাহসের সাথে দ্রুত হাঁটতে শিখো, কারণ যে ভেতর থেকে জয়ী হয় সেই বাইরে অপরাজিত থাকে। যে সবার সামনে হাসে সেই সুযোগটি একা থাকলে ভেঙে যায়। সেদিন বৃষ্টি হচ্ছিল। আমি ছেলেটির কাছে বসেছিলাম, কিছু বলিনি, শুধু তার হাত ধরেছিলাম। কখনো কখনো এটাই সবচেয়ে বড় সাহায্য, তোমার পাশে বসে থাকা কেউ যে তোমাকে ভালো থাকতে দেয়। চাণক্যের কাছ থেকে একটি শিক্ষা যা বীরকে ভেতর থেকে বদলে দিয়েছে। নাত প্রিয়াম কুরিয়াত ইয়াত পারিনাপ না বাচাতি। এমন কিছু করো না যা তোমাকে খুশি করে কিন্তু অন্যদের কষ্ট দেয়, এবং এমন কিছু করো না যা অন্যদের খুশি করে কিন্তু তোমাকে ভেঙে দেয়। আজ আমরা হয় অন্যদের খুশি করার চেষ্টা করে নিজেদের ভেঙে ফেলি, অথবা নিজেদের খুশি করার চেষ্টা করে সবাইকে হারিয়ে ফেলি। বীর বুঝতে পেরেছিল যে আসল ভারসাম্য সেখানেই নিহিত যেখানে তুমি নিজেকে হারাতে পারো না বা কাউকে আঘাত করতে পারো না। একদিন বীর তার ডায়েরিতে লিখেছিল, আমি কথা বলা বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন আমি সব কিছু শুনি। আমার হৃদয়ের স্পন্দন, আমার মায়ের তৈরি রুটি এবং আমার বাবার নীরবতা। কারণ কখনো কখনো যারা সবচেয়ে বেশি কথা বলে তারাই সবচেয়ে বেশি ভেঙে পড়ে। এখন ভাবো, তোমার চারপাশে কি এমন কেউ আছে যে অনেক কথা বলে, অনেক হাসি, কিন্তু সম্ভবত কেবল যাতে কেউ তাদের চোখে শূন্যতা দেখতে না পায়। সম্পর্কের মধ্যে সেই ফাটল যা অদৃশ্য কিন্তু বিদ্যমান। একদিন বীর দেরি করে জেগেছিল। সে তার বোনকে দেখেছিল, সে ফোনে কারো সাথে কথা বলছিল এবং কাঁদছিল। সে প্রতিদিন হাসছিল, সে সবাইকে সাহায্য করেছিল, সে সেরা বোন ছিল। কিন্তু সেদিন বীরের মনে হয়েছিল যে সম্ভবত সে কিছুই নয়, সে নিজেই। সে তার কাছে গিয়ে বলল, তুমি সবার জন্য বাঁচো, কিন্তু তুমি কি কখনো নিজের জন্য জেগে উঠেছ? সে চুপ করে রইল। তারপর আস্তে আস্তে সে বলল, আমি কি নিজেকে অবমূল্যায়ন করতে অভ্যস্ত হয়ে গেছি? এবার ভাবো, তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি সবার কাছে মূল্যহীন? তুমি সবকিছু সামলাতে গিয়ে নিজের থেকে অনেক দূরে সরে গেছো। অন্যের কষ্ট বোঝার চেষ্টা করে কি তোমার ঘুমও নষ্ট হয়ে গেছে? কিন্তু তোমার ক্লান্তি কেউ জানে না। বীর এখন প্রতিটি সম্পর্কের দিকে গভীরভাবে তাকাচ্ছে। সে আর অনুভব করছে না যে সে জিনিসগুলো বুঝতে পেরেছে। সে আর কাউকে বলেনি যে সে বুঝতে পেরেছে, বরং সে কেবল কাছে বসে তাদের নীরবতাকে আলিঙ্গন করছে। এবং অবশেষে বীর শিখেছে যে জীবন অনুভব করার জন্য বেঁচে থাকে, দেখানোর জন্য নয়। প্রতিটি সম্পর্ক কথা বলে না, তবে শোনার যোগ্য। প্রতিটি ব্যথা চিৎকার করে না, তবে এটি সর্বদা কাঁধের সন্ধানে থাকে। একবার ভাবুন তো, আপনি কি সেই কাঁধ হতে পারেন যে অন্যের চোখের জল ধরে রাখতে পারে? আপনি কি নিজের প্রতি এতটাই সত্য হতে পারেন যে অন্যের মিথ্যাও আপনার সত্যের সামনে ভেঙে পড়ে?
যদি তাই হয় তাহলে এখন থেকে আপনার জীবনযাত্রার ধরন পরিবর্তন করুন, ভান করা থেকে দূরে সরে যান এবং আরও গভীরে যান। কারণ শেষ পর্যন্ত কেবল সেই সব মানুষকেই মনে রাখা হয় যারা অন্যের নীরবতা পড়তে পারে এবং নিজের নীরবতা দিয়ে অন্যদের শান্তি দিতে পারে। এখন বীর বদলে গেছে, কিন্তু এই পরিবর্তন কেবল তার জন্য ছিল না। এখন সে চাইছিল যে তার সহ্য করা কষ্ট অন্য কারো বোধগম্য হোক। এখন আমি হাঁটব, কিন্তু একা নয়। বীর শিক্ষাদানের পথে এগিয়ে চলছিল, কিন্তু আগের মতোই সংবেদনশীলতা নিয়ে। সকাল হয়ে গিয়েছিল। একটি পুরনো স্কুল বীরকে আমন্ত্রণ জানিয়েছিল, এসো এবং বাচ্চাদের সাথে কথা বলো। বীর নিজেকে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু এখন সে নাও বলতো না। স্কুলের উঠোনে দাঁড়িয়ে থাকা বাচ্চারা শব্দ করছিল, হাসছিল, ঠিক যেভাবে জীবনযাপন করা উচিত। কিন্তু বীরের চোখ গেল এক কোণে বসে থাকা ছেলের দিকে, অন্য সবার থেকে বিচ্ছিন্ন, চুপচাপ। বীর তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বাবা, একা কেন? সে মাথা নিচু করে বলল, না। বীর বলল এবং চুপ করে রইল। কিছুক্ষণ পর সে বলল, তুমি জানো, আমিও তোমার বয়সী ছিলাম। তখন এভাবেই এক কোণে বসে থাকতাম, কেউ জিজ্ঞাসা করত না এবং আমি কথা বলতে জানতাম না। এবার ভাবো তো, তুমি কি কখনো এমন কোনো কোণ বেছে নিয়েছ যেখানে তুমি একা থাকো এবং কেউ জিজ্ঞাসা করে? না। বীর আবার সমাবেশের বাচ্চাদের সাথে কথা বলল, কিন্তু সে কোনো বক্তৃতা দিচ্ছিল না, সে তাদের নিজস্ব ভাষায় কথা বলছিল। সে বলল, তোমরা সবাই এখন হাসছ, আর এটাই সবচেয়ে সুন্দর জিনিস। কিন্তু মনে রেখো ছেলে, পৃথিবী যখন তোমাকে কাঁদতে বলে না, কাঁদো। কারণ যদি তুমি চোখের জল লুকিয়ে রাখো তাহলে সেগুলো ভেতরে বিষ হয়ে যায়। আর যদি তুমি কখনো নিজেকে একা পাও তাহলে বুঝতে হবে যে এটাই সময় নিজের সাথে বন্ধুত্ব করার। বাচ্চারা চুপ করে রইল, কারো কারো চোখে জল, কিন্তু সেই অশ্রু ভয়ে থেকে ছিল না, পুরনো ক্ষত বোঝার স্বস্তি থেকে। তারপর একদিন বীর একটি এনজিও থেকে আমন্ত্রণ পেল, আমাদের যুবকদের জন্য কথা বলো। এখন বীরের কাছে কোনো পাওয়ার পয়েন্ট ছিল না, কোনো বুলেট পয়েন্ট ছিল না, কেবল একটি ডায়েরি যেখানে সে লিখেছিল, যে সবচেয়ে জোরে চিৎকার করে সে সবচেয়ে বেশি শুনতে চায়, যে সবচেয়ে বেশি সাহায্য করে সে প্রায়শই নিজেরাই ভেঙে পড়ে। বীর এসে পৌঁছল। ঘরে 40 জন তরুণ ছিল। কেউ তাদের কেরিয়ার নিয়ে চিন্তিত ছিল, কেউ সম্পর্ক নিয়ে, কেউ তাদের পরিচয় নিয়ে। বীর তাদের সকলের দিকে তাকিয়ে বলল, আমি তোমাদের জাদুর কাঠি দিতে আসিনি, আমি শুধু তোমাদের বলতে এসেছি যে আজ যদি তোমরা ভেঙে পড়ে থাকো তাহলে এর অর্থ হলো তোমাদের ভেতরে এমন কিছু মূল্যবান জিনিস আছে যা পৃথিবী এখনো বুঝতে পারেনি। এবার ভেবে দেখো, তুমি কি কখনো ভেবে দেখেছ যে তোমার ব্যথা হয়তো অন্য কারোর ওষুধে পরিণত হতে পারে? তোমার চুপই কি অন্য কারোর শক্তি হতে পারে? আর তারপর সেই দিন এলো যখন বীর একটা চায়ের দোকানের কাছে বসেছিল। তার পাশেই একজন বয়স্ক লোক, সাদা দাড়ি, ক্লান্ত মুখ, কিন্তু তার চোখে এমন এক অভিজ্ঞতা ছিল যা তুমি বইয়ে খুঁজে পাও না। বৃদ্ধ লোকটি বীরকে জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি কি করো? বীর উত্তর দিলেন, আমি শুধু মানুষের কথা শুনি। বৃদ্ধ লোকটি হেসে উঠলেন, এটা তো ভালো কাজ বাবা, আজকাল সবাই কথা বলে কিন্তু কেউ শোনে না। তারপর তিনি মৃদুস্বরে বললেন, আমি অনেক খ্যাতি অর্জন করেছি, অনেক টাকা, কিন্তু এখন আমি এই বেঞ্চে বসে আছি কারণ আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি মিস করেছি, নিজেকে বোঝা। এবার ভাবুন, তোমার জীবনে কি এমন কিছু আছে যা পিছনে ফেলে আসা হচ্ছে, যার কণ্ঠস্বর তুমি শুনতে পাও না? বীর সেদিন চুপচাপ চলে গেলেন, কিন্তু তিনি তার ডায়েরির প্রথম পৃষ্ঠায় বৃদ্ধের কথা লিখে ফেললেন। শেষ পর্যন্ত আমরা এমন হয়ে যাই যাকে আমরা সবচেয়ে বেশি উপেক্ষা করি, আমাদের নিজস্ব মন। বীরের যাত্রা শুরু হয়েছিল গ্রাম থেকে শহর, শহর থেকে হৃদয়। তিনি বক্তা হিসেবে কোথাও যাননি, তিনি এমন একটি আয়নার মতো গিয়েছিলেন যেখানে মানুষ নিজেদের দেখতে পারে। আর বীর এখন সফলতা, আত্মসম্মান, আত্মশান্তি, সম্পর্ক, ধ্যান, নীরবতা, জীবন, শিক্ষা এবং সরলতা শিক্ষা দিয়েছিলেন। তিনি চাণক্যের শিক্ষা অনুসারে জীবনযাপন করতে শুরু করেছিলেন, যেখানে বলা হয়েছে, জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছুই নয়, কিন্তু প্রকৃত জ্ঞান হলো সেই যা হৃদয় থেকে আসে। এটা বেরিয়ে এসে হৃদয়ে পৌঁছেছে। এবার ভাবুন, আপনার ক্ষতকে জ্ঞানে পরিণত করার সময় কি এসেছে? আপনার নীরবতা কি অন্য কারোর শক্তি হওয়ার সময় এসেছে? শেষ নেই, কারণ বীরের গল্প আর গল্প নয়, এটি একটি চলমান চেতনা। সে এখন প্রতিটি মানুষের মধ্যে বাস করে, একা বসে কিন্তু ভেতর থেকে জাগ্রত হয়। কে কাঁদে কিন্তু আশা ছাড়েনি, কে নীরব কিন্তু তবুও পৃথিবী পরিবর্তনের আগুন ধরে রাখে।
এখন বলো, তুমি কি বীরের মতো হতে চাও? যদি তাই হয় তাহলে এখনই শুরু করো। দয়া করে এই গল্পটি এমন কারো সাথে শেয়ার করো যারা তাদের ভেতরে বীরকে জাগ্রত করতে আগ্রহী, এবং মন্তব্যে লিখো, এখন আমি একা নই, আমি নিজের সাথে আছি। এই মুহূর্তটি যখন গল্প শিক্ষায় পরিণত হয় এবং শিক্ষা জীবনের একটি নতুন পথ হয়ে ওঠে। চূড়ান্ত পর্যায়ে হলো জীবনের সারাংশ এবং গভীরতা। শ্যামবীর একটি পুরানো শিব মন্দিরে বসেছিলেন, শান্তি রাজত্ব করছিল, কেবল গাছের খসখসে শব্দ এবং দূর থেকে ঘণ্টার ধ্বনির শব্দ। সে চোখ বন্ধ করে ধীরে ধীরে নিজের মধ্যে ডুবে যেতে শুরু করে। সেই সমস্ত মুখগুলি দেখা গেল, তার মায়ের নীরবতা, ছেলেটির ক্লান্তি, তার বোনের হাসির আড়ালে লুকানো ব্যথা এবং তার নিজের ডায়েরির লাইন। এখন বীর বুঝতে পারল, জীবন দ্রুত বেঁচে থাকার জন্য নয়, এটি গভীরভাবে বেঁচে থাকার জন্য। সে মানুষকে বদলাতে পারেনি, সে কেবল তাদের কথা শুনেছিল এবং তারা বদলে গিয়েছিল। আমি পৃথিবীকে বোঝার চেষ্টা করিনি, আমি নিজেকে বুঝতে পেরেছিলাম এবং পৃথিবী সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন ভাবো, তুমি কি কখনো সেই গভীরতা অনুভব করেছ যেখানে কোনো শব্দ নেই? তুমি কেবল নিজের সাথে দেখা করো। গুরুর মতো একটি চূড়ান্ত শিক্ষা, পুত্র, এই জীবন একটি দীর্ঘ যাত্রা। কখনো কখনো তুমি তোমার গন্তব্যে পৌঁছাও, কখনো কখনো তুমি তোমার পথ হারিয়ে ফেলো, কখনো কখনো তুমি মানুষের সাথে দেখা করো এবং কখনো কখনো তোমাকে নিজেকে খুঁজে পেতে হয়। কিন্তু মনে রেখো, তুমি হারাতে পারবে না যতক্ষণ না তুমি নিজের ওপর হাল ছেড়ে দাও। যতক্ষণ না তুমি তোমার আশার সাথে সংযুক্ত থাকো, ততক্ষণ তুমি ভেঙে পড়তে পারবে না। তোমার কণ্ঠস্বর চিনতে পারো, তোমার আবেগকে মূল্য দাও, তোমার অনুভূতিকে দুর্বলতা ভেবে ভুল করো না। এটাই তোমার আসল শক্তি। শেষ কথা, অন্যদের এবং নিজেকে ক্ষমা করতে শিখো, কারণ যখন তুমি নিজেকে ক্ষমা করবে তখনই তুমি হালকা বোধ করতে পারবে এবং সত্যিকার অর্থে জীবনের স্বাদ নিতে পারবে। যদি কখনো বীরের যাত্রা তোমার মনে অনুরণিত হয়ে থাকে, যদি কখনো মনে হয় এই গল্পটি আমার, এই বেদনা আমার, এই আশা সম্ভবত আমার আশা, তাহলে আমার একটা অনুরোধ আছে। এটা এমন কাউকে পাঠাও যাকে তুমি ভেঙে পড়তে দেখেছ, এমন কাউকে তুমি হাসতে দেখতে চাও। আজই আমাদের চ্যানেল হ্যাপিনেস উইথ অভিজিৎ সাবস্ক্রাইব করো। এই চ্যানেলটি কোনো সাধারণ চ্যানেল নয়, এটি এমন কণ্ঠস্বরের আবাসস্থল যা অন্য কেউ তোমাকে বলতে পারে না, এবং এমন প্রশ্নের উত্তর যা অন্য কেউ পারে না। ধন্যবাদ আমার বন্ধুরা, আমার শ্রোতারা, আমার নিজের এই যাত্রাটি সম্পন্ন করার জন্য। এটি শেষ নয়, এটি কেবল একটি নতুন শুরু। এখন যাও এবং নিজেকে এমন একজন মানুষ হিসেবে গড়ে তোলো যার ওপর তুমি গর্ব করতে পারো, এবং চলে যাওয়ার সময় মন্তব্যে এটি লিখো, আমি এখন নিজের সাথে সংযুক্ত, যাতে আমরা জানতে পারি বীরের গল্প এখন তোমার আত্মায় বেঁচে আছে। হ্যাপিনেস উইথ অভিজিৎ সাবস্ক্রাইব করো, যেখানে প্রতিটি ভিডিও তোমার ভেতরের নায়ককে জাগিয়ে তোলার একটি প্রচেষ্টা। ধন্যবাদ।